আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, নিরাপদে আছো, ঘরে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমি নার্গিস পারভিন, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, শিরোমণি, খুলনা। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পাঠদান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই কলম খাতা নিয়ে স্ক্রিনের সামনে বসে যাও। আজকে আমাদের পাঠ ব্যাকরণ ও নির্মিত। তোমরা দেখো, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা কিসের? অনেকগুলো লেখা, তাই না? তারপরে দেখো, এখানেও কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখো, একজন আরেকজনের সাথে কথা বলছে। এখানেও একজন আরেকজনের সাথে কথা বলছে। অনেক আগে যখন মানুষ আদি যুগে বসবাস করত, আদিম যুগে, তখন কি ছিল? তখন মানুষ ইশারা ইঙ্গিতে কথা বলতো। তখন কি মানুষ চিত্র আঁকত, এইভাবে তাদের মনের ভাবটা প্রকাশ করত। আনন্দ, দুঃখ, কষ্ট বহিঃপ্রকাশ ছিল এইভাবেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি জানি তোমরা বলতে পারবে আমাদের আজকের পাঠটা কি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ, তোমরা বলতে পারবে আমি জানি, আমাদের আজকের পাঠ ভাষা। তোমরা খাতায় পাঠ শিরোনামটা লিখে নিবে। দেখো, এখানে আমরা দেখি, মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনের ভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সমর্থ হয়। তোমাদেরকে বললাম যে মানুষ কী করে? তাদের মনের ভাবটা প্রকাশ করে থাকে। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, নাক, কণ্ঠ ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনিই ভাষার মূল উপাদান। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনিকে বলবো আমরা। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট, তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানবগোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তাহলে বিভিন্ন মানবগোষ্ঠীর ভাষা কিন্তু বিভিন্ন রকম হয়, কিন্তু শব্দটা একরকম আসে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়, অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সে সব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক বা সিম্বল মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সব দেশের ভাষা কি এক না, সব দেশের ভাষা কিন্তু আলাদা।
সে ভাষাও আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে, ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,০০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে, তার মধ্যে বাংলা ভাষা একটি। বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা। বাংলাদেশের আদিবাসীদের ভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়া যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখে ভাষা বাংলা। তাহলে আমরা ভাষা কাকে বলে জানব। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করি তাকেই বলা হয় ভাষা। তাহলে তোমরা তোমাদের খাতায় এই সংজ্ঞাটি লিখে নাও যে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করি তাকেই বলা হচ্ছে ভাষা। এখন আমরা এসে দেখি যে ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়, এর শ্রেণীবিভাগ। ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কথ্য বা মুখের ভাষা, আর একটি হচ্ছে লেখ্য বা লিখিত ভাষা। এই কথ্য বা মুখের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, একটা হচ্ছে সার্বজনীন ভাষা। আর লেখ্য বা লিখিত ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। তাহলে তোমরা এটাও খাতায় লিখে নিবে যে ভাষার শ্রেণীবিভাগ। প্রথমত ভাষাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কথ্য বা মুখের ভাষা যেটা মৌখিক ভাষা, আর একটা হচ্ছে লেখ্য বা লিখিত ভাষা। এই মুখের ভাষাকে মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, একটা হচ্ছে সার্বজনীন ভাষা। আর লেখ্য বা লিখিত ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, কি কি? একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। এখন কথ্য বা মুখের ভাষা কোনটি? সাধারণত আমরা যে ভাষায় কথা বলি তাকেই কথ্য ভাষা বলে। এই যে আমরা পরস্পরের সাথে বিভিন্ন কথা বলি, মনের ভাব প্রকাশ করি, কুশলতা জিজ্ঞাসা করি, এটাই হচ্ছে কথ্য বা মুখের ভাষা। এই কথ্য বা মুখের ভাষা দুই প্রকার, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, একটা হচ্ছে সার্বজনীন ভাষা। তাহলে আমরা আঞ্চলিক ভাষাটা কি দেখে নিই। একই দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলভিত্তিক কথ্য ভাষাকে আঞ্চলিক ভাষা বলা হয়। অর্থাৎ অঞ্চল ভেদে কিন্তু মানুষের ভাষারও পরিবর্তন হয়। তোমরা দেখো, আমরা খুলনা বিভাগে বাস করি, অথচ আমাদের খুলনা বিভাগে আমাদের খুলনার ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, আঞ্চলিক ভাষা যেটাকে বলা হয়। তারপরে তোমার সাতক্ষীরার ভাষা আর একরকম, এটা কিন্তু আঞ্চলিক ভাষা। অঞ্চল ভেদে কিন্তু এর পার্থক্যটা আমরা লক্ষ্য করে থাকি। এখানে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাই যে আঞ্চলিক ভাষাটার এই পার্থক্যটা কি। দেখো, আমরা একজন মানুষের দুইটা ছেলে ছিল, যখন আমরা বলবো যে একজন মানুষের দুইটা ছেলে ছিল, যারা খুলনা যশোরে থাকে তারা কি বলবে? তারা বলবে একজন মানুষের দুটা সোয়াল আসছিল। কি হাসি পাচ্ছে তোমাদের, তাই না? দেখো, আর ঢাকায় যারা থাকে তারা কি বলে? একজন মানুষের দুইটা পোলা আসিল। ঢাকার ভাষা তো আমরা শুনি অনেক সময়। এই বাক্যটা যখন বগুড়ার লোক বলবে তখন কি বলবে দেখি আমরা? একজনের দুই বেডা সোয়াল আসিল। এরপর দেখো, নোয়াখালী যারা বসবাস করে এই বাক্যটাকে তাদের আঞ্চলিক ভাষায় কি বলে? একজনের দুই হুত আসিল। আচ্ছা দেখো, তাহলে একটা বাক্য অঞ্চল ভেদে কিন্তু বিভিন্নভাবে উচ্চারণ হচ্ছে, কিন্তু অর্থটা এক। এটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। এবার সার্বজনীন ভাষা।
সার্বজনীন ভাষা কোনটা? সব অঞ্চলের সব লোকে বুঝে এমন ভাষা যখন আমরা কথা বলি তখন তাকে বলা হয় সার্বজনীন ভাষা। এখন দেখো লেখ্য ভাষা বা লিখিত ভাষা। এই লেখ্য ভাষা বা লিখিত ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষা কোনটি? সাধারণত গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলা হয়। সাধারণত যেগুলো গদ্যে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সাধু ভাষা। এই সাধু ভাষার রূপ কিন্তু অপরিবর্তনীয়, কারণ এটা পরিবর্তন করা যায় না এবং এর ব্যবহার ব্যাকরণে সুনির্দিষ্ট, ব্যবহারগুলো সুনির্দিষ্ট করা যায়। সাধু ভাষা রীতিতে সর্বনামক ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। এটা হচ্ছে সাধু ভাষা। এরপর এসো আমরা দেখি চলিত ভাষা। মানুষ দৈনন্দিন কাজকর্মে, কথাবার্তায়, গল্পে, নাটকে ও চিঠিপত্রে যে ভাষা ব্যবহার করে তাকে চলিত ভাষা বলা হয়। তাহলে চলিত ভাষা কাকে বলা হচ্ছে? যে আমরা প্রতিদিন যে কথাগুলো বলি চলাফেরা করার সময়, এটাই কিন্তু আসলে চলিত ভাষা। এই চলিত ভাষা কিন্তু সহজ সাবলীল হয়, হ্যাঁ, এটা পরিবর্তন করা যায়। আবার এটার প্রাচীন ব্যাকরণের নিয়ম নীতি অনুযায়ী কিন্তু এটা সর্বদা ব্যাখ্যা করা যায় না। তাহলে এসো আমরা এবার দেখি যে ভাষার উপাদান। তোমরা বলতে পারবে ভাষার উপাদান কয়টি? হ্যাঁ, এখন এসো আমরা দেখি ভাষার উপাদান কয়টি। ভাষার উপাদান চারটি। একটি হচ্ছে ধ্বনি, দ্বিতীয়টি হচ্ছে শব্দ, তৃতীয়টি হচ্ছে বাক্য আর চতুর্থটি হচ্ছে বাগার্থ। তাহলে আমি ভাষার যে উপাদান, এই উপাদানকে আমরা চার ভাগে ভাগ করছি। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য আর বাগার্থ। আচ্ছা, তাহলে আমরা যে এতক্ষণ পাঠ করলাম, তোমাদেরকে আমি ভাষা সম্পর্কে বললাম, তোমরা জানলে, এখান থেকে তোমরা কি কি শিখলে? তোমরা শিখলে ভাষা কাকে তা বলতে পারবে, ভাষার প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করতে পারবে, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম ভাষা সংজ্ঞা, ভাষার প্রকারভেদ, ভাষার উপাদান। এখন আমি এর মধ্যে থেকে তোমাদেরকে ছোট ছোট কিছু প্রশ্ন করব। আমি জানি তোমরা পারবে। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং ওই ছোট ছোট প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে? হ্যাঁ, আমি জানি তোমরা পারবে। 3000-এরও বেশি ভাষা প্রচলিত আছে। কথ্য ভাষা কত প্রকার? কথ্য ভাষা কত প্রকার? এটাও তোমরা পারবে, আমি জানি। কথ্য ভাষা 2 প্রকার। ভাষার মূল উপাদান কি? এটাও তোমরা পারবে, আমি জানি। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ভাষা সম্পর্কে জানলাম যে আমাদের যে ভাষা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি, আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা শেয়ার করে থাকি সবার সাথে, এই ভাষা সম্পর্কে আমরা জানলাম। এবং এটা অঞ্চলভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। শুধু অঞ্চলভেদে না, বর্ণমালাগুলো, এই ভাষার বর্ণমালাগুলোও কিন্তু দেশভেদে কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তাহলে এসো আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিই। তোমরা খাতায় লিখে নাও বাড়ির কাজটি। সাধু ও চলিত ভাষার মধ্যে 10টি পার্থক্য লিখো। তোমরা এটা খাতায় লিখে নিবে এবং আগামী ক্লাসে
আমি তোমাদের কাছে এটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার আমার মেসেজ, তোমরা যখন বাইরে যাবে তখন অবশ্যই মাস্ক পরবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। সবাইকে ধন্যবাদ।